হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 16.3 অনুশীলনী। এই অধ্যায়ের লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা 6 থেকে সমাধান করব এবং প্রথম ভিডিওতে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করেছি। তো ওই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা ওই ক্লাসটা এখনো দেখোনি বা দেখার সুযোগ হয়ে ওঠেনি, তারা ওই ক্লাসটা দেখে এসে এটা যদি দেখো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন এজেন্ডায় চলে যাই। ওকে, আমরা আজকে 6 নং থেকে সমাধান করব এবং 6 নং এ বলা হয়েছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যে 5 নং করেছিলাম, যারা 5 নংটা দেখেছো তাদের কিন্তু 6 নংটা করতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, 5 নংটা বুঝলে 6 নংটা তোমরা অটোমেটিক বুঝে গেছো। বলছে একটা পার্ক আছে এবং পার্কের বাইরে রাস্তা আছে। ওকে, বুঝছো? ধরো এটা হচ্ছে পার্ক এবং এই বৃত্তটা সুন্দর হয়নি, যদিও বৃত্তটা সব দিকে সমান হওয়া উচিত ছিল, এরকম সাপোজ। হ্যাঁ, তো এই পার্কটার বাইরে যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া। ওকে, তারা বলছে এখানে ওই পার্কের যে রাস্তা সেটা 2 মিটার চওড়া এবং পার্কের যে ব্যাস সেটা 26 মিটার। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 26 মিটার। ওকে, 26 মিটার। তাহলে ব্যাস যদি 26 মিটার হয়, ব্যাসার্ধ কত? লাস্ট ক্লাসে ভালো মতোই বুঝিয়েছি, ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, দ্যাট মিন 13 মিটার। ওকে, এখন দেখো এই তোমার শুধু পার্কের ব্যাসার্ধ 13 মিটার। এখন যদি বলি রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত, তাহলে কিন্তু তোমরা বের করতে পারবা যে এইখানে আরো 2 যোগ হবে। ঠিক আছে, আরো 2 যোগ হবে। দ্যাট মিন তোমার যদি তোমার এই রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ চায় তাহলে সেটা হবে কত? 15 আর 13 আর 2 15 মিটার। ওকে, এই হচ্ছে ইনফরমেশন, এই হচ্ছে আমাদের কাছে দেওয়া আছে এবং আমাদের কাছে চেয়েছে পথটির ক্ষেত্রফল কত। অনায়াসেই বুঝতে পারতেছো, আমরা প্রথমে এই পার্কটির ক্ষেত্রফল বের করব, তারপরে এই রাস্তা সহ পার্কটার ক্ষেত্রফল বের করবো, দুইটা বিয়োগ করে দেবো, আমাদের পথের ক্ষেত্রফল বের হয়ে যাবে। কি কি দেওয়া আছে সেটা আমরা আগে একটু লিখে নিই। গিভেন দ্যাট, ঠিক আছে, পার্কের ব্যাস পার্কের ব্যাস কত বলো তো দেখি? 26 মিটার দেওয়া আছে। ওকে, সুতরাং পার্কের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেকই কি ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধকে আমরা আর দ্বারা বোঝাই, তাহলে 26/2 ইজ ইকুয়াল টু 13 মিটার। এটা হচ্ছে কি পার্কের ব্যাসার্ধ। এখন রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ তাহলে কত হবে? হ্যাঁ, আগে লিখে নিই আমরা যে রাস্তার প্রস্থ 2 মিটার। সুতরাং রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ 13 + 2 ইজ ইকুয়াল টু 15 মিটার। ওকে, এখন আমরা কি করব বলো তো দেখি? এই পার্কের ক্ষেত্রফল বের করব এই ব্যাসার্ধ ইউজ করে, এবং রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল নির্ণয় করব এই ব্যাসার্ধ ইউজ করে। তারপর দুইটা বিয়োগ করে দিলেই কি আমাদের রাস্তাটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা সেভাবেই লিখি যে নাও এখন তোমার হচ্ছে পার্কের ক্ষেত্রফল। ওকে, পার্কের ক্ষেত্রফল পার্কের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? লাস্ট ক্লাসে আমরা কিন্তু খুব ভালো মতোই বলেছিলাম, পাই আর স্কোয়ার, যেখানে পাই ইকুয়াল টু 3.1416 এন্ড আর এর ভ্যালু হচ্ছে ব্যাসার্ধটা যেটা দেওয়া থাকে 13 স্কোয়ার। দেখো 13 কে যদি তুমি স্কোয়ার করো, এটা নিচে লিখতে পারো বা সাইডে লেখো, সমস্যা নেই। এখানে 3.1416 13 কে স্কোয়ার করলে 169, এই দুইটাকে গুণ করলে কত হয় দেখো? এই দুটাকে গুণ করলে হয় 3.1416 গুণ 169, 530.93 মিটার স্কোয়ার ক্ষেত্রফল যেহেতু, তাহলে এটার একক কি হবে? বর্গ মিটার। তাহলে পার্কের ক্ষেত্রফল বের হয়েছে এটা। এখন রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বের করবো আমরা। ওকে,
রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল, রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখানে আর এর ভ্যালু কত বলো তো দেখি, 15 স্কোয়ার। ওকে, পাই এর ভ্যালু কত, 3.1416 এন্ড 15 কি স্কোয়ার করলে 225। তাহলে 225 গুণ হচ্ছে 3.1516, 3.1416, এটা পাচ্ছি আমরা 706.86, 706.86 মিটার স্কোয়ার। ওকে, আমরা তাহলে দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা এই টোটালটার ক্ষেত্রফল পেয়ে গেছি এবং এইটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন এটা থেকে, টোটালটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি আমরা পথের ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং পথের ক্ষেত্রফল, পথের ক্ষেত্রফল is equal to 706.86 minus 530.93। ওকে, তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো, -503.93। এটাকে আমরা বিয়োগ করে পেলাম 175.93। ওকে, 93। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কিন্তু পথের ক্ষেত্রফলটা চেয়েছিল এবং আমরা পথের ক্ষেত্রফলটা বের করতে পেরেছি, দ্যাট ইজ অ্যান্সার। এটা অবশ্যই মিটার স্কোয়ারে করতে হবে অ্যান্সার। ওকে, দেখো 6 নংটা কিন্তু খুবই ইজি ছিল, 5 নং এর থেকেও 6 নংটা ইজি। যারা 5 নংটা বুঝছো তাদের জন্য 6 নংটা বোঝা কোনো ব্যাপার না। এখন দেখো 7 নং কি বলছে, একটি গাড়ির সামনের ব্যাস, একটি গাড়ির সামনের ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস, আচ্ছা এখানে একটু তারা মিস্টেক করছে বইয়ে, যে একটি গাড়ির সামনের ব্যাস লিখছে, এটা হবে একটি গাড়ির সামনের চাকার ব্যাস। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকার অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরে। খুবই ইজি, খুবই ইজি। এই কনসেপ্টে কিন্তু আমরা এর আগেও কথা বলেছি। হ্যাঁ, একটি চাকা একবার ঘুরলে কতটুকু দূরত্ব অতিক্রম করে বলো তো দেখি। একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে আমাদের যে দুইটা চাকা দেওয়া আছে সেই দুইটা চাকার পরিধি বের করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখি 7 নং, given that সামনের চাকার ব্যাস কত ছিল, সেটা সামনের চাকার ব্যাস ছিল 28 সেন্টিমিটার। সুতরাং সামনের চাকার ব্যাসার্ধ কত হবে বলো তো দেখি। ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 28/2, দ্যাট মিন 14 সেন্টিমিটার। ওকে, তাহলে সামনের চাকার পরিধি কত, পরিধি, সামনের চাকার পরিধি পাচ্ছি আমরা 2πr। ওকে, 2πr, দ্যাট মিন হচ্ছে 2 গুণ 3.1416 গুণ এটা সেন্টিমিটার। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 28 গুণ 3.1416। এটা ক্যালকুলেটর দিয়ে করে পাচ্ছি আমরা 87.96, 87.96, 87.96। ওকে, এত সেন্টিমিটার এটা পরিধি পেয়েছি। তার মানে ওই চাকাটা, সামনের চাকাটা একবার ঘুরলে এতটুকু দূরত্ব অতিক্রম করে, চাকাটি একবার ঘুরলে এতটুকু দূরত্ব অতিক্রম করে। এটা আমরা একটু ঘুরায় লিখতে পারি যে সুতরাং 87.96 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরে, সামনের চাকা ঘুরে
একবার। ওকে, মানে একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, সেই কনসেপ্ট থেকে আসলো যে এত সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরে একবার। তাহলে প্রশ্নে তোমাদের কি বলে দেওয়া আছে বলো তো দেখি। প্রশ্নে তোমাদের বলছে 88 মিটার পথ। ঠিক আছে, এখানেও একটু খেয়াল করতে হবে। দেখো 1 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরে 1/87.96 সেন্টিমিটার। ঠিক আছে, এটা বার। সুতরাং 80 মিটার, 80 মিটার বুঝো এখানে, এটা কিন্তু আমরা সেন্টিমিটার এককে কাজ করতেছি, এখানে 80 মিটার আছে, তাহলে এই মিটারটাকে কিসে নিতে হবে, সেন্টিমিটারে। এটাকে যদি সেন্টিমিটারে নাও 80 মিটার বা 100 দিয়ে গুণ করতে হবে, মিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে 100 দিয়ে গুণ, তাহলে তুমি এই কি এটা পাচ্ছ আমরা 8800 পথ, এটা হচ্ছে সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরে। ঠিক আছে, এটা কিন্তু সেন্টিমিটার লিখছি। বিষয়টা এরকম, 88 মিটার বা 8800 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরে, তাহলে ওইটা হবে 8800/87.96। ওকে, ভাগ। এটা যখন আমরা ভাগ করব, ভাগ করলে যত হয়, তাহলে 8800/87.96, দ্যাট মিন 100.04, 100 ধরে হিসাব করলে চলবে, সমস্যা নাই। ঠিক আছে, 100.04 বার, এতবার ঘুরে, বুঝছো? তাহলে 88 মিটার পথ যেতে সামনের চাকা ঘুরে এতবার। এখন আমরা ঠিক সেম প্রসেসে পিছনের চাকারটা বের করব। পিছনের চাকারটা কতবার ঘুরে সেটা আমরা বের করব, এবং আমাদের কাছে চেয়েছে যে পিছনের চাকা কত অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরে। ঠিক আছে, তারপরে সেটা আমরা বিয়োগ করে দিব। এখানে আমি মুছে মুছে লিখি, তোমাদের তো মুছে মুছে লেখার অপশন নাই, তোমরা খাতায় লিখে লিখেই করো। হ্যাঁ, এখানে লিখে নিবা, প্রথমে লিখছো গিভেন দ্যাট, মানে দেওয়া আছে পরের অংশে। ঠিক আছে, লিখবা যে আবার, ঠিক আছে, সামনের চাকার লিখছিলাম না, এটা পিছনের চাকার, পিছনের চাকার ব্যাস সেটা কত দেওয়া আছে, পিছনের চাকার ব্যাস দেওয়া আছে 35 35 সেন্টিমিটার। এই 35 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে পাবা কত বলো তো দেখি, 17.5, 17.5 সেন্টিমিটার। তাহলে এইখানে 17.5 লিখবা, 17.5 সেন্টিমিটার। এন্ড এটাকে তুমি আবার পুনরায় গুণ করো, এটাকে গুণ করলে তুমি কত পাচ্ছ, 35 গুণ 3.1416। এখন আমরা পাচ্ছি 109.956, 109.956 সেন্টিমিটার, এটা আমরা পরিধি পেয়েছি। হ্যাঁ, তাহলে পিছনের চাকা, বুঝছো, পিছনের চাকার পরিধি এত, তার মানে পিছনের চাকা এত সেন্টিমিটার পথ যায় হচ্ছে একবার ঘুরে, এই কথাটাই লিখবো যে, সুতরাং 109.956 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরে একবার। সুতরাং 1 সেন্টিমিটার পথ যেতে সামনের চাকা ঘুরবে, নিচে কি চলে আসবে, ওটা চলে আসবে। ঠিক আছে, এখানেও নিচে ওটা চলে আসবে এবং চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে হচ্ছে 109.956, 109.956, বুঝছো কথা? তাহলে এটাকে এখন ভাগ করো, এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 8800 ভাগ 109.956, এটাকে ভাগ করলে আমরা পাচ্ছি 80.03, এখানে পাচ্ছি 80.03, আর আগে পেয়েছিলাম 100.04। ওকে, তাহলে সামনের চাকা কি করছে, বেশি বার ঘুরছে, পিছনের চাকা কি কম বার ঘুরছে। তাহলে এখন আমরা লিখবো যে, সুতরাং সামনের চাকা বেশি ঘুরে, সুতরাং সামনের চাকা বেশি ঘুরে, সামনের চাকা বেশি ঘুরে, বিয়োগ করে দাও, আগে পেয়েছিলাম 100.04 আর এখন পেয়েছি 80.03। ওকে, এখানে পয়েন্ট আছে একটা বার। এখন এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবো বলো তো দেখি, 20.03
20.01, 20.01 এটা পাচ্ছি আমরা, তাই না? এখন 20.01 এটা পাচ্ছি আমরা। তাহলে এখানে তারা বলছে যে কত পূর্ণ সংখ্যক বার বেশি, এটা আমরা দশমিক একটা লিখতে হবে না, তাহলে অ্যান্সারে লিখবো কি বলো তো দেখি। উত্তর তোমার হচ্ছে 20 বার বেশি করে, 20 বার বেশি করে। আমরা এখানে দশমিক সংখ্যাটা নিতে মানা করছে, তারা বলছে পূর্ণ সংখ্যা নিতে, এর জন্য আমরা জাস্ট শুধু 20 নিলাম, বুঝছো? তাহলে দ্য অ্যান্সার ইজ 20, 20 বার বেশি ঘুরে সামনের চাকা পিছনের চাকার থেকে। খুব ইজি, জাস্ট শুধু একটু বুঝে করতে হবে। তাহলে আমাদের দেখো 7 নাম্বারটাও হয়ে গেল। এখন আমাদের বাকি আছে কত, 8, 9 এবং 10 নং এ কিছু চিত্র দিয়ে দিছে, সেই চিত্র থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আগে 8 নং আমরা করি, হ্যাঁ। 8 নং এ কি বলছে, তোমরা ঠিক আছে অঙ্কের প্রশ্নটা যে কোনো অঙ্কের, ঠিক আছে, তোমরা যারা সায়েন্সের আছো সেটা হায়ার ম্যাথ হোক, ফিজিক্স হোক, আর তোমরা যারা আর্টসের বা কমার্সের আছো, তোমরা যে অঙ্কই করো সে অঙ্কের প্রশ্নটা ভালো মতো বুঝবা। প্রশ্ন বুঝতে পারলেই একটা অঙ্কের মোটামুটি 50% কমপ্লিট হয়ে যায়। এখন দেখো 8 নং এ কি বলছে, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই ইজি, আমি বলা মাত্রই তোমাদের কাছে ইজি মনে হবে যে এত সহজ আবার অঙ্ক হয়। দেখো একটা বৃত্ত দিয়ে দিছে, এই বৃত্তের তারা কি বলে দিছে, পরিধি দিয়ে দিছে এত মিটার, ঠিক আছে, তারা এই পরিধিটা দিয়ে দিছে এবং তারা বলছে এই বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। এখন তোমরা চিন্তা করো, এই বৃত্ত যদি অ্যাকুরেট করে আর্ট করো তাহলে এটা বর্গই হবে, হ্যাঁ, এটা বর্গ, বুঝতে পারছো কথা, বর্গ। এই বর্গের কি চেয়েছে আমাদের কাছে, বাহুর দৈর্ঘ্য, এই বাহুটা, এটা আবার আমরা কিভাবে করব বলো তো দেখি। দিয়ে দিছে এই পরিধি, সেই পরিধি থেকে আমাদের বের করতে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য। তবে এটা বের করার একটা ওয়ে আছে, ওয়েটা কি জানো? দেখো আমরা যখন এই এখান থেকে এই পর্যন্ত নেই তখন সেটা কি হয়ে যায়, বৃত্তের ব্যাসার্ধ। আবার যখন এইটা থেকে এটা পর্যন্ত নেই তখন আমাদের কি বের হয়ে যায়, বৃত্তের ব্যাস বের হয়ে যায়। তার মানে বৃত্তের ব্যাস বর্গের কর্ণের সমান। এই কনসেপ্টটা তোমরা মাথায় নাও, যে একটা বৃত্তের, ঠিক আছে, বৃত্তের ভিতর যদি কোনো বর্গ থাকে তাহলে সেই বর্গের কর্ণটাই হবে কি, বৃত্তের ব্যাস। এই কথাটা আমরা একটু লিখি কথাগুলো, হ্যাঁ। এখানে 8 নং, given that, ঠিক আছে, বৃত্তের পরিধি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি বলতো দেখি, বৃত্তের ব্যাস বের করা। বৃত্তের পরিধি আমাদের কাছে দেওয়া আছে 220 সেন্টিমিটার, ওকে। এখন আমরা ধরি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কত বলতো দেখি, ব্যাসার্ধের ডাবল, দ্যাট মিন 2r, ঠিক আছে। বৃত্তের ব্যাস কত, আচ্ছা ব্যাসার্ধ ধরেই করি, তোমাদের আবার কনফিউশন লাগবে। বৃত্তের ব্যাসার্ধ r, ওকে। এবং আরো কিছু ধরে নেই, যে বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য, মানে বর্গের তো সবগুলোই সমান, এটা এ হলে এটাও এ, এটাও এ, সবগুলোই এ, তার জন্য আমরা লিখতেছি বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য এ মিটার, ওকে, এ মিটার, এটা আমরা লিখছি। তাহলে আমরা কি জানি এখন, লেখো তো দেখি, যে উই নো, আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই r, এবং বর্গের কর্ণের দৈর্ঘ্য কি জানি, √2a। যদি বর্গের প্রত্যেক বাহু এ হয় তাহলে সেই বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র √2a। এবং এটা কিভাবে হয় সেটা নিয়ে কিন্তু আমরা 16.2 এর যে প্রথম ক্লাসটা করেছিলাম সেখানে যে কোনো চতুর্ভুজের তোমার ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণ কিভাবে আসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি ওইটা যদি তোমরা দেখে থাকো তাহলে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল তোমরা অনায়াসেই মনে রাখতে পারবা, কখনোই ভুল হবে না। তো যারা ওইটা দেখো না, ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, ওটা দেখলে তোমাদের এই কনফিউশন গুলো থাকবে না, সূত্রগুলো সারা জীবনে মনে থাকবে। দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা। এখন আমরা কি করব বলো তো দেখি,
এই পরিধি বৃত্তের পরিধি তারা দিয়ে দিছে এটা, আর আমরা জানি হচ্ছে এইটা। তাহলে দুইটা শর্ত মতে আমরা সমান দিতে পারি, বুঝছো কথা? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে শর্ত মতে 2πr is equal to 220, and এখান থেকে যদি আমরা r এর ভ্যালুটা বের করি, r এর ভ্যালু হচ্ছে 220/2π। পায়ের ভ্যালু আবার কত বলো তো দেখি, 3.1416, একবারে বসিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমাদের আর এর ভ্যালুটা কত আসতেছে, আর এর ভ্যালুটা আসতেছে 220/2 গুণ 3.1416। আমরা এখান থেকে আর এর ভ্যালু পাচ্ছি 35.014। ওকে, এটা আমরা হচ্ছে তাহলে কি পেলাম, এই ব্যাসার্ধটা পেলাম। এই যে যে বৃত্তটা ছিল সেই বৃত্তের ব্যাসার্ধটা আমরা পেয়ে গেছি, সেটা কত 35.014। এখন ব্যাসার্ধ পেয়ে গেছি, আমরা কি করব, টার্গেট ব্যাস বের করা। তাহলে ব্যাস বের করার জন্য ব্যাসার্ধের সাথে কি করতে হবে, 2 গুণ করতে হবে। সুতরাং ব্যাসার্ধ is equal to 35.014 মিটার। সুতরাং ব্যাস কত হবে বলো তো দেখি, গুণ করে দিব আমরা 214 গুণ 2 is equal to, দেখো এটার সাথে 2 গুণ করলে কত হচ্ছে, 2 গুণ করলে আমরা পাচ্ছি 70.028। তাহলে আমাদের কিন্তু এই টোটাল ব্যাসটা বের হয়ে গেছে। এই টোটাল যখন আমাদের ব্যাসটা বের হয়ে গেল, সেটা কত 70.028, এটা আমাদের বের হয়ে গেছে। এখন দেখো এই ব্যাসটাই কি, এই বর্গে কর্ণ, এই বৃত্তের যে ব্যাস সেটাই কি এই বর্গের কর্ণ। তাহলে এই কথাটা আমরা একটু লিখে নেই, কোথায় লিখবো, এদিকেই লিখি। হ্যাঁ, যে এখন বৃত্তের ব্যাস ই বর্গের কর্ণ। ঠিক আছে, তাহলে আমরা শর্ত মতে আবার লিখতে পারি যে শর্ত মতে যে বর্গের যে কর্ণটা ছিল, বর্গের কর্ণটা যেটা ছিল √2a, ঠিক আছে, সেটা কি এই ব্যাসের সমান 70.028। তাহলে এখানে এর ভ্যালুটা কত চলে আসতেছে, 70.028/√2। এটাকে এখন আমরা √2 দিয়ে ভাগ করব, যে অ্যানসারটা ছিল সেই অ্যানসারটাকে আমরা √2 দিয়ে ভাগ করব। √2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 49.517, 49.517, বুঝছো? তাহলে এই এ আমরা কি ধরছিলাম বলো তো দেখি, বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে আমাদের কিন্তু কোশ্চেনে এটাই চেয়েছিল যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা কিন্তু বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেছি। সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য 49.517 মিটার, দ্যাট ইজ অ্যান্সার। আমাদের কাছে যা চেয়েছিল আমরা সেখানে পৌঁছে গেছি, এবং এটাই কি অ্যান্সার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো 9 নং, নেক্সট অঙ্ক। 9 নং এ কি বলছে, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত। এই অঙ্কটা একাধিকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, এবং আমি দেখেছি বিভিন্ন চাকরির পরীক্ষাও কিন্তু এটা আসছে। তোমার বলো সেটা কি প্রাইমারি, বিসিএস ও আমি আসতে দেখছি। ঠিক আছে, বিভিন্ন গভর্নমেন্ট জবে এই কোশ্চেনটা প্রায় হতে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে বইয়ের অঙ্কগুলোর সাথে এক্সামের অঙ্কগুলোর মিলানোর জন্য, যেন তোমাদের ভিতরে সাহস জন্মায়, তোমরা চাকরির পরীক্ষাও ভালো করতে পারো। সেজন্য আমি আগে থেকেই তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি যে কোনটা কোন পরীক্ষায় আসছে। তো এই 9 নং অঙ্কটা আমি দেখেছি যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় সেখানেও এসেছে, এবং তোমার বিসিএস ও আসতে দেখেছি। তো কোশ্চেনটা কি, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান।
তার মানে একটা বৃত্ত যে, সেই বৃত্তের যা পরিধি বের হবে সেই পরিধিটা কি 2πr, ঠিক আছে। এবং একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু যদি হয় এ, তাহলে এর পরিসীমা কি বলতো দেখি। এর পরিসীমা কিন্তু তিনটা বাহুর যোগফল, দ্যাট মিন 3a। তারা বলতেছে এই পরিধি আর এই পরিসীমা সমান, তাহলে কি 2πr ইকুয়াল টু 3a, এটা ঠিক আছে। এখন তারা বলতেছে এটা যদি সমান হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত। এখন দেখো বৃত্তের ক্ষেত্রফল কি πr², এবং এটার ক্ষেত্রফল কি √3/4a²। এখান থেকে আসলে আমাদের অনুপাতটা বের করতে হবে, এই দুটার অনুপাত বের করতে হবে। চলো কিভাবে করি দেখা যাক। 9 ধরি, হ্যাঁ এখানে কিছুই দেওয়া নাই, শুধু একটা লাইন দেওয়া আছে। আগে আমরা ধরে নিই, ধরি আচ্ছা এই আচ্ছা ধরে নেই তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর, ওকে, আর একক। এখানে কোনো একক টেকক দিয়ে দেয় নাই কিচ্ছু, যা শুধু বলছে যে পরিধি সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি এটা হয়, সেই বৃত্তের পরিসীমা কত। পরিসীমা মানে পরিধি, আমি বলতে চাচ্ছি পরিসীমা মানে পরিধি। পরিধি হচ্ছে 2πr একক। এবং ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক, এ একক, ওকে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, তিনটা বাহুর যোগফল, তিনটাই যদি পরিসীমা, ওকে, ওটা পরিধি লিখতে লিখতে এখানেও লিখে ফেলছিলাম। তাহলে পরিসীমা কি হবে বলো তো দেখি, তিনটা বাহুর যোগফল, তার মানে a+a+a, এটা দেখানোর দরকার নেই, তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। 3a একক, বুঝতে পারছো কথা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা পেয়ে গেছি, পরিধি পেয়ে গেছি। এখন আমরা দুইটা শর্ত মতো দিয়ে সমান লিখতে পারি, তাদের কথা মতো, হ্যাঁ দেওয়া আছে। গিভেন দ্যাট, গিভেন দ্যাট কি বলতো দেখি, বৃত্তের পরিধি ইজ ইকুয়াল টু ত্রিভুজের, এখানে মেনশন করলাম না যে সমবাহু ত্রিভুজ, এখানে তো মেনশন করাই আছে, ত্রিভুজের পরিসীমা, পরিসীমা, ওকে। তাহলে বৃত্তের পরিধি কত এখানে 2πr, আর ওইখানে ত্রিভুজের পরিসীমা 3a। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু অথবা এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু বের করে রাখবো এখানে, ঠিক আছে। এখন তুমি চাইলে এর ভ্যালু, কেউ কেউ এর ভ্যালু বের করবে, কেউ কেউ আবার আর এর ভ্যালু বের করবে, এটা তোমার পছন্দ, তুমি কোনটা করবা। আমি আর এর ভ্যালু লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু যদি রেখে দিই তাহলে 3a/2π, ওকে, এটা এখানে রেখে দিলাম এরকম আর এর ভ্যালুটা। এর পরের স্টেপে আসো, পরের স্টেপে বলছে যে ত্রিভুজের যে ক্ষেত্রফল এবং বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের অনুপাত বের করো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আরো কিছু ইনফরমেশন জানি, এটা আমি মুছে দিতে যাচ্ছি, হ্যাঁ। আমরা কি জানি, উই নো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল is equal to pi r square, okay, and সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², ওকে। এটা কিন্তু বর্গ একক, এইখানেও বর্গ একক, ওকে। এখন তারা বলছে এই দুইটার অনুপাত কত, সুতরাং আমরা অনুপাত বের করি যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল, ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল।
তাহলে এটা সমান কি লিখতে পারি, সাইডে তোমাদের সাইডে জায়গা থাকলে সাইডে লিখবে এখানে সমান দিয়ে। ওকে, তাহলে এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা আগে লিখবো, অনুপাতে বৃত্তের ক্ষেত্রফলটা আগে লিখবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, √3/4 a²। ওকে, এইখানে দেখো আমরা আর এর ভ্যালুটা কেন বের করে রাখছিলাম, এখানে আর এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দেব, বুঝছো? এখানে যে আর এর জায়গায় আমরা সেই ভ্যালুটা বসিয়ে দেব। কত ছিল এটা, 3/2, 3a/2 পাই। 3a/2 পাই স্কোয়ার অনুপাত √3/4 a²। বুঝতে পারছো কথা? এখন দেখো আমরা এভাবে লিখতে পারি, পাই, এখানে 3 কে স্কোয়ার করলে 9, a কে স্কোয়ার করলে a², এখানে 4, আর এটা কত বলো তো দেখি, পাই স্কোয়ার। এটা দিয়ে এটারে কাটলে কত হয়, পাই হয়। তাহলে আমরা কি পাচ্ছি এখানে বলো তো দেখি, এখানে আমরা পাচ্ছি 9a²/4 পাই। আর একটা কথা, সেটা হচ্ছে অনুপাত মানে কিন্তু ভাগ চিহ্ন, অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে এই ভাগ চিহ্নকে যদি আমরা গুণ দিয়ে লিখি তাহলে কি আমরা উল্টিয়ে দিতে পারবো। উল্টিয়ে দেওয়া মানে কি, এই হরটা যাবে উপরে, দ্যাট মিন 4টা যাবে উপরে, এবং √3a² চলে আসবে কি নিচে। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে দেখো 2 দিয়ে 4 কে কাটলে কি হয়, 2 হয়। এবং এইটা দিয়ে যদি তুমি √3 দিয়ে যদি তুমি 9 কে কাটো তাহলে কি পাবো জানো, 3√3। কিভাবে সেটা একটু বলে দিই, এই দিকটা একটু দেখো, এটা অঙ্কের পার্ট না, তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি। 9/√3, ঠিক আছে? তাহলে দেখো 9 মানে আমরা কি লিখতে পারি, 3 × 3 লিখতে পারি, √3। এখানে দেখো আমরা আবার কি লিখতে পারি বলো তো দেখি, একটা 3 কে ভেঙে দুইটা √3 লিখতে পারি, পারি না? নিচে আছে কি √3, তো এই একটা √3 একটা √3 বাদ দিলে থাকে কি 3√3। বুঝছো কথা, 3√3 থাকে। সেই হিসেবে বললাম যে 9 কে যদি তুমি √3 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবা, 3√3 পাবা। এবং এখানে দেখো এই স্কোয়ারটাও কি হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে আমাদের উপরে থাকে কি বলো তো দেখি, উপরে এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 3√3, দ্যাট মিন হচ্ছে 6√3 থাকতেছে। আর এইদিকে আমাদের কাছে রয়েছে কি, জাস্ট পাই। এখন এটাকে আবার আমরা কি অনুপাত আকারে লিখে দিই, ভাগ মানেই তো অনুপাত, তাহলে এটা অনুপাত আকারে রেখে দিলাম। তার মানে এটা কি দাঁড়ালো, বৃত্তের ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 6√3 অনুপাত পাই। কেউ যদি ত্রিভুজটাকে আগে লেখে তাও হবে, এরকম ভাবে লেখা যায়, ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত বৃত্তের ক্ষেত্রফল, তখন এইটা দেখবে আগে চলে আসবে, পাই অনুপাত 6√3। মানে এইখানে তুমি যেটা আগে দিবা এইখানে সেটাকে মিন করবে। বৃত্তের ক্ষেত্রফল এটাকে মিন করতেছে, ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে মিন করতেছে। ত্রিভুজ যদি তুমি আগে লেখো তাহলে এটাও আগে চলে যাবে আর এটা পরে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ড এক্সাম এবং চাকরি পরীক্ষায় কিন্তু অনেকবারই আসছে এই অঙ্কটা। হ্যাঁ, এরপরে দেখা যাক পরবর্তী অঙ্কে। আসলে পরবর্তী অঙ্কটা হচ্ছে কিছু চিত্র দিয়ে দিছে, ঠিক আছে, যে চিত্রগুলো আমরা 16.2-ও দেখেছিলাম। এখানে বলছে যে গাঢ় চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রফল বের করতে, গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা 1/1 জাস্ট একটু বলে দিচ্ছি তোমরা কিভাবে করবা। এটা করে দেওয়ার কিছু নাই, এমসিকিউ তো অনেক সময় এই টাইপ আসে, তবে না আসার সম্ভাবনাটা বেশি। তবে আসুক বা না আসুক আমাদের তো শিখতে হবে, তাই না? এই জন্য তোমাদের একটু বলে দিই। দেখো 10 নং-এ কি বলছে, 10 নং-এর যে ফার্স্ট চিত্রটা আছে সেই চিত্রটা আছে এরকম, এরকম এরকম একটা অর্ধবৃত্ত দেওয়া আছে এবং এইদিকে হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে। ওকে, যে ত্রিভুজটার 8, 9, 10 মিন করতেছে, 8, 9, 10 সেন্টিমিটার, সেন্টিমিটার। ওকে, এটা মিন করতেছে এন্ড এটার ক্ষেত্রফল বের করতে বলছে। বুঝতে পারছো? এটার ক্ষেত্রফল এখন তুমি কিভাবে বের করবা বলো, ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবা? এখানে কিন্তু এটা কি কেউ কেউ যদি সমকোণী ত্রিভুজ আবার ধরে নাও, যেখানে 90 ডিগ্রি আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা বের করি, তাহলে কিন্তু ভুল হবে। সমকোণী ত্রিভুজ হতে হলে এটাকে পিথাগোরাস মানতে হতো, এটা কিন্তু পিথাগোরাসকে মানতেছে না। 10 কে স্কোয়ার করলে 100 হচ্ছে, অপরদিকে এই দুইটাকে স্কোয়ার করে যোগ করলে কিন্তু 100 হয় না। এর জন্য এটা পিথাগোরাসকে মানে না, এর জন্য এটা সমকোণী ত্রিভুজ না। তাহলে এটা কোন ত্রিভুজ ধরে চিন্তা করবো আমরা? এটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ ধরে কল্পনা করব, ঠিক আছে? বিষমবাহু ত্রিভুজে এটা ক্ষেত্রফল তুমি এইভাবে লিখবা, বুঝছো?
ধরো এখানে যদি আমরা নাম দিই যে এ বি সি, ঠিক আছে, এ বি সি, এবং ধরো এটা হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ঠিক আছে। তাহলে এটা ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো বলো? ক্ষেত্রফল লিখবো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তাহলে এটা কি করব আমরা? ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তো বিষমবাহু ত্রিভুজ, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি অ্যান্ড এস মাইনাস সি। এটা নিয়ে আমরা 16.1 বিস্তারিত আলোচনা করেছি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। এখানে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল দ্যাট মিন হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক। এখানে দেখো আর আর মানে কি? ব্যাসার্ধ। এখানে কিন্তু এই বৃত্তের ব্যাসটা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 9 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 4.5 সেন্টিমিটার। তাহলে এই ইনফরমেশন গুলো এখানে জাস্ট একটু বসাবা। তাহলে এখানে এস এর ভ্যালু কত বলো তো দেখি? এস মানে অর্ধ পরিসীমা, এস ইকুয়াল টু, এখানে আগে লিখে নিতে পারতা যে এস ইকুয়াল টু তোমার অর্ধ পরিসীমা, দ্যাট মিন তিনটা বাহুর যোগফল, 10 প্লাস 8 প্লাস 9। তাহলে এটা কত হচ্ছে? 18। 18 আর 9 কত বলো? অর্ধ পরিসীমা মানে 2 দিয়ে ভাগ, 17 27 বাই 2, দ্যাট মিন 13.5। এটা কত পাচ্ছি? 13.5 এস এর ভ্যালু। মানে এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা, ত্রিভুজটার তিনটা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। তাহলে এস এর ভ্যালু এখানে 13.5, 13.5 মাইনাস এ, ধরো এ বি সি মানে তিনটা বাহুকে নির্দেশ করতেছে, এ যদি 8 ধরো, বি ধরতে হবে কোনটা? 10 ধরো, 13.5 মাইনাস 10। আবার এখানে সি ধরবা কোনটাকে? 9 কে, দ্যাট মিন হচ্ছে 13.5 মাইনাস 9। এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার অপর দিকে পায়ের ভ্যালু কত? 3.1416, এখানে আর এর ভ্যালু কত বলো তো দেখি? আর মানে হচ্ছে এই যে ব্যাসার্ধটা, এটা কি ব্যাস না বৃত্তের? এটার অর্ধেক 4.5, দ্যাট মিন 4.5 স্কোয়ার, ওকে, বাই হচ্ছে 2। এটা তুমি এখন ক্যালকুলেটর দিয়ে করে যা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। বুঝতে পারছো? এইভাবে তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারো। এরপর একটা বলছে কি? এরপরেরটাও একটু দেখে দেই, হ্যাঁ তোমরা পারবা, আই হোপ তোমরা পারবা। তোমাদের ক্ষেত্রফল বের করতে বলছে হচ্ছে এরকম একটা বর্গ দেওয়া আছে, বুঝছো? এরকম একটা বর্গ দেওয়া আছে, বলছে এখানে সবগুলা বাহু সমান। এই যে একটা একটা করে দাগ দেওয়া আছে, এটা মানে বোঝাচ্ছে এটা যত এটা যত এটা একই, ঠিক আছে। তার মানে এটা একটা বর্গ দেওয়া আছে এবং প্রত্যেক বাহু 4 সেন্টিমিটার দেওয়া আছে, এবং এখানে একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে। তার মানে কি এটা 4 সেন্টিমিটার, তার মানে বৃত্তের ব্যাসটা কত? 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। এই টোটালটার ক্ষেত্রফল বের করতে বলছে, এটা তো আরো ইজি। বর্গের ক্ষেত্রফল কি? এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। আর এটা কি? অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে কি? পাই আর স্কোয়ার বাই 2। যেখানে কি লিখতে পারো বলো তো দেখি? পায়ের ভ্যালু 3.1416, আর এর ভ্যালু কত? ব্যাসার্ধ 2 স্কোয়ার বাই কত? 2। তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে যা হবে তাই। বুঝছো এটার ক্ষেত্রফল? একটু লেখে নিবা সাজায়, আমি যেরকম ভাবে লিখছি। এরপরের চিত্রটা নিয়ে একটু কল্পনা করা যাক। লেটস থিঙ্ক অ্যাবাউট নেক্সট পিকচার। এরপরের যে এটা বলছে, সেটা বলছে এরকম একটা ক্ষেত্র দেওয়া আছে, ঠিক আছে, এবং এই ক্ষেত্রের এখানে এরকম একটা আছে। তারা বলছে আমাদের এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল কত, এই গাঢ় অঞ্চল। এটা না কিন্তু, এটা কিন্তু খুবই ইজি। এটা কি করতে হবে বলো তো দেখি? এটা একটা আয়তক্ষেত্র, তারা মিন করছে এটা 10 এবং এটা 12, দ্যাট মিন এটাও 12 এটাও 10, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের এটা কি? একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের ব্যাস দেওয়া আছে এখানে, অর্ধবৃত্তের ব্যাস কত বলো তো দেখি? 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? 6 সেন্টিমিটার। এখন এই টোটালটার ক্ষেত্রফল বের করে তার মধ্যে থেকে এইটুকের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে কি এই গাঢ় অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আমরা কি করবো বলো তো দেখি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল যদি বের করি, ক্ষেত্রফল, ঠিক আছে, গাঢ় অংশের ক্ষেত্রফল, এখানে লিখতে পারো যে গাঢ় অংশ, গাঢ় অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল।
তাহলে আমরা আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 12 গুণ 10। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস হবে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। আগের দুটো কিন্তু প্লাস হয়েছিল, এটা মাইনাস হবে, কারণ কি আমাদের শুধু এই অংশটুকু চাইছে, মাইনাস এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। দ্যাট মিন হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু কত এখানে 6, 6 স্কোয়ার বাই 2। বুঝতে পারছো কথা? আর মানে হচ্ছে ব্যাসার্ধ 6। তাহলে এখানে এটা মাইনাস হচ্ছে, এখানে যা হয় তাই, এটা স্যার স্কোয়ার করলে কত 36, 36, 36 কে যদি তুমি 2 দিয়ে ডিভাইড করো তাহলে 18। দ্যাট মিন হচ্ছে 120 মাইনাস 120 মাইনাস কত বলো তো দেখি, 18 ইন্টু 3 পয়েন্ট, পায়ের ভ্যালু 3.1416। এইভাবে তুমি করার পর ক্যালকুলেটর দিয়ে যা আসবে সেটাই আছে। ঠিক আছে, এরপর লাস্ট ওয়ান। হ্যাঁ, লাস্ট ওয়ান, এটা সময় লাগবে না, একটু ধৈর্য নিয়ে দেখো। লাস্ট ওয়ানটা আরেকটু ইজি। লাস্ট ওয়ান যেটা বলছে সেটা বলে দিছে এরকম একটা বর্গ আছে, এটা কি একটা বর্গ, এই বর্গের মধ্যে কি করছে একটা বৃত্ত দিয়ে দিছে তারা, এই বর্গের মধ্যে একটা বৃত্ত আছে, এই বৃত্তর অনাবৃত অংশ মানে এই বৃত্তের বাইরের যে অংশটা আছে সেটার ক্ষেত্রে বলতেছে। এখন কিন্তু আর অর্ধবৃত্ত না, পূর্ণবৃত্ত। এটা বুঝতেই পারতেছো কি করতে হবে, এটা একটা বর্গ এবং বর্গের প্রতি বাহুর ধরবো 12 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, বর্গের ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল থেকে বিয়োগ করব কি এই বৃত্তের ক্ষেত্রফল। এখন এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো তো দেখি, ব্যাস কত, ব্যাস হচ্ছে 12, এটা তো সমানই, ব্যাস 12, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 6। তাহলে এই তোমার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর মানে কত 6 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার করলে 144 মাইনাস 36 গুণ 3.1416। বুঝতে পারছো কথা? এটা বের করে যা হবে সেটি। আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা বুঝতে পারো কি না পারো সেটা কমেন্ট করে আমাকে জানাবা, আমি চেষ্টা করি আমার দিক থেকে সর্বোচ্চই। তারপরেও তোমাদের যদি কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় বা কোনো রিকোয়েস্ট থাকে অন্য কোনো অঙ্কের ব্যাপারে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। নেক্সট ক্লাসে আমরা 16.4-এর যে সূত্রগুলো লাগবে সেই সূত্র নিয়ে আলোচনা করে তারপরে আমরা অঙ্কে চলে যাব সরাসরি, এবং 16.4 করার পরে আমাদের পরিমিতি পাঠটা শেষ হয়ে যাবে। পরিমিতি পাঠ থেকে একটা অঙ্ক মাস্ট আসবে, সেটা এসএসসি 27, 28 যাই বলো, সবখানে কিন্তু অবশ্যই একটা কোশ্চেন আসবে। এজন্য এই প্লে লিস্টের, এই পরিমিতির প্লে লিস্টের সবগুলো অঙ্কই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং সূত্রগুলো অবশ্যই বুঝে বুঝে করতে হবে, কেননা সৃজনশীলে তো আর হুবহু অঙ্ক থাকে না। তুমি যখন সূত্র এবং কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে তখন তোমার জন্য অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।